নাই না এখানে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের আমরা গণিত অধ্যায় 1 2 3 4 5 এখান থেকে আমরা 3 এবং 5ম অধ্যায় থেকে, তৃতীয় এবং পঞ্চম অধ্যায় থেকে আমরা আজ কিছু যোগ্যতা ভিত্তিক দেখবো। যোগ্যতা ভিত্তিক গুলো আমরা দেখবো এবং সাথে আমরা দেখবো শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন আমরা দেখবো। তো আসো আমরা চলে আসি ক্লাসে। 1 থেকে 5-এর মধ্যে সবাই কয় পৃষ্ঠা? পেজ নেই। যোগ্যতা ভিত্তিকে পেজ থাকবে না কখনো। আমাদের পেজের অঙ্ক শেষ, আমরা যোগ্যতা ভিত্তিকে কখনো পেজ থাকবে না, ঠিক আছে? তুমি তো ক্লাস 4-এ করেছো, ক্লাস 4-এও তোমরা দেখেছো যে 100% যোগ্যতা ভিত্তিক কোনো পেজ থাকবে না, কখনোই থাকবে না। এটা মনে রাখবে, সবসময় মনে রাখবে এটা। আচ্ছা, আমরা তাহলে প্রথমে সবাই দেখতে পাচ্ছ? সাউন্ড শোনা যাচ্ছে স্পষ্ট? সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে? আচ্ছা তাহলে স্যার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। শোনা যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, দেখতে পাচ্ছ আমরা অধ্যায় 1 থেকে 5, আমরা অধ্যায় 1 থেকে 5-এর রিভিশন রেখেছি, আজকে রিভিশন ক্লাস। যদিও আমরা কয়েকদিন ধরে আমরা রিভিশনের মধ্যে আছি, আমরা আজকেও রিভিশনে আছি, দেখে নাও। আমরা প্রথম প্রশ্ন দেখব। চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা আয়তাকার একটা বক্স দেখা যাচ্ছে। প্রথমে দেখে নাও, একটা আয়তাকার ঘর বা মেঝে বা ফ্লোর আমরা বলতে পারবো এরকম। তো চিত্রে একটি আয়তাকার মেঝেতে ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। ফার্স্ট কোয়েশ্চেন হলো, মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। খ, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অঙ্কটা আগে একবার করেছি, আজকে আমরা আবার করব। একটু মনোযোগ সহকারে খেয়াল করো, যা প্রশ্ন করা হবে তার উত্তর দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের বইয়ের মধ্যে এই অঙ্কটা আছে, অধ্যায় 5-এ। অধ্যায় 5-এর 5 নম্বরে এটা আছে বইয়ের মধ্যে। বইয়ের অধ্যায় 5-এর 5 নম্বরে এই অঙ্কটা আছে। অধ্যায় 5-এর 5 নম্বরে এই অঙ্কটা আছে। আমরা এই অঙ্কটা যোগ্যতা ভিত্তিক আকারে আছে। আমরা এটা একটু লিখে আর প্রশ্ন কি লিখবো? প্রশ্ন লিখতে হবে না, প্রশ্ন তোমার বইয়ে আছে এবং তোমার শিটেও থাকবে, ঠিক আছে? তোমার বই আছে অধ্যায় 5-এর 5 নাম্বার। অধ্যায় 5-এর 5 নাম্বার। সোহাই বলো তো কত পেজ এটা? অধ্যায় 5-এর 5 নাম্বারটা দেখো তো সোহাই, পেজের নাম্বারটা বলো। 42 পেজ, দেখ 36 পেজ দেখো। সোহেব, রিফা, চেষ্টা ভালো। আর স্যার পাইছি 37 পৃষ্ঠা। 37 পৃষ্ঠার 5 নাম্বার। 37 পৃষ্ঠা কত নাম্বার? 5 নাম্বার, সকলে দেখো। 5 নাম্বার। আর পাইছি। আচ্ছা আচ্ছা, 5 নাম্বার। তাহলে দেখে নাও, এই অঙ্কের মধ্যে আমরা রেখেছি তোমাদের একটি আয়তাকার মেঝেতে ছবি দেওয়া আছে, কোনো খালি জায়গা না রেখে আমরা ঘরের মেঝেতে বর্গাকার কার্পেট বসাতে চাই। মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। খ, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য এরূপ কয়টি কার্পেট লাগবে? এই অঙ্কটা আমরা আমাদের শিটেও রেখেছি, তাহলে প্রশ্ন লেখার প্রয়োজন নেই, আজকে থেকে আর প্রশ্ন লিখতে হবে না। যদিও তো বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হলে আমরা কি কাজ করব? আমরা কি করব, কে বলতে পারবে? গুণনীয়ক। গুণনীয়ক তো অনেকগুলো হবে। কোন ধরনের গুণনীয়ক? আর কে আছে, কি বলতে পারবে স্পষ্ট করে?
সামিয়া, শাফিন, রাইসা, রিফা, নাবিহা, তাওসিয়াত, শ্রেষ্ঠা, যারা আছো ক্লাসে, খেয়াল করে নাও। এখানে বলা হলো বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা কিন্তু এর আগে অনেকবার এই কথাগুলো বলেছি যে বৃহত্তম বলা হলে, সর্বাধিক বলা হলে, সর্বোচ্চ বলা হলে আমরা কি করব? কে বলতে পারবে? বৃহত্তম, সর্বাধিক, সর্বোচ্চ এগুলো বললে আমরা কি কাজ করব? কে বলতে পারবে? গসাগু। গসাগু। তাহলে আমরা এখানে করব গসাগু। কোন কোন সংখ্যার গসাগু করব? কে বলতে পারবে? কোন কোন সংখ্যার গসাগু করতে মানে আমরা করব? কে বলতে পারবে? 42 আর 36। 42 এবং 36 এর গসাগু আমরা বের করব। তাহলে আমরা লিখব মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 42 ও 36 এর গসাগু। তো আমরা সকলে তো গসাগু নির্ণয় করতে পারি। স্টেটমেন্ট হয়তো বা আমরা লিখতে একটু আলাদা ফিল করতে পারি, কিন্তু স্টেটমেন্ট খুবই সহজ। তোমাকে এই প্রশ্নের মধ্যে যে যা বের করতে বলা হয়েছে সেই তা সেই লাইনটাকে, সেই বাক্যটাকে তুমি তোমার মতো করে সাজাবা। হ্যাঁ, তুমি তো আর প্রশ্ন করতে পারবে না, তুমি উত্তর দিবে। তুমি বলবে কি মেঝেতে বিছানো যাবে এমন বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য হচ্ছে, বা বর্গাকার কার্পেটের এক বাহু দৈর্ঘ্য হলো 42 এবং 36 এর গসাগু। প্রত্যেকে লেখা শুরু করো। এক নাম্বার ক নাম্বারটা, একের ক। আমরা তোমাদেরকে বলেছি গসাগুতে সকল সংখ্যা ভাগ যেতে হবে। যেমন এখানে 42 এবং 36 দুইটা সংখ্যা আছে, উভয় সংখ্যা কিন্তু দুই দ্বারা কি যাচ্ছে? ভাগ যাচ্ছে। দুই দ্বারা ভাগ যাচ্ছে, আমরা দুই দ্বারা ভাগ করব। যদি আমরা ভাগ না পারি তাহলে আমরা রাফে ভাগ করব। আমরা রাফ করে ভাগ করব, অথবা আমার অঙ্কটা শুদ্ধ হতে হবে। অনুমান করে কেউ তাড়াহুড়ো করে ভুল করবে না। হ্যাঁ, কারণ ভুল করলে কোনো নাম্বার দেওয়া হবে না। 3 7 21, 3 6 18। গসাগু আর করা যাবে নাকি যাবে না? কে বলতে পারবে? যাবে না। না গেলে আমরা গসাগুটা বের করব। গসাগু কত হবে? 3 গুণ 2 বা 2 গুণ 3 কত হবে? 6। 6। তার মানে বৃহত্তম যে এক বাহু দৈর্ঘ্য, বর্গাকার কার্পেটের বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার। এটাই ক নাম্বার শেষ। ক নাম্বারের কাজ শেষ। দ্রুত শেষ করো। কেউ যদি প্রশ্নটা না বুঝো তাহলে অঙ্কটা প্রথমে মানে করার চেষ্টা করবে না। প্রশ্নটা বুঝার পরে অঙ্ক করাটা ভালো। প্রশ্নটা বুঝে নাও। যদি এখানে লাইভ ক্লাস, এখানে আমরা সময় এতটুকু মানে তোমাদেরকে রাখতে পারবো না, এতক্ষণ রাখা যাবে না তোমাদেরকে। টাইম আছে ক্লাসের। তো এই কারণে তোমাকে দ্রুত বলতে হবে প্রশ্ন বুঝতে পেরেছো নাকি পারোনি। বুঝতে পারি নাই। প্রশ্নে তোমাকে বলা হলো যে মেঝে, মেঝে মানে বুঝো? তুমি মেঝে বুঝো শাফিন? নো। মেঝে মানে ফ্লোর। তোমার বাসায় ফ্লোর আছে, তুমি জানো ফ্লোর আছে নাকি নাই? আছে। ফ্লোর, এই ফ্লোরে অনেকের বাসায় তুমি যদি দেখতে পাও যে ফ্লোরে টাইলস থাকে। তোমার বাসায় কি তো টাইলস আছে? আছে। ইয়েস। টাইলস গুলো তুমি দেখবে যে এগুলো মেঝেতেই থাকবে। তো অনেকগুলো টাইলস থাকে বর্গাকার। তোমাদের টাইলস গুলো কি বর্গাকার? তুমি কি বর্গাকার চিনো, যে 4 বাহু দৈর্ঘ্য সমান? টাইলস গুলো চারটা সমান, চারটা দিক সমান? নো। কেন? বেশিরভাগ বাসায় আমরা দেখি টাইলস গুলো সমান থাকে, 4 বাহু সমান থাকে। তাহলে এই 4 বাহু সমান হলো, এটা হচ্ছে বর্গাকার বলা হয়। যদি 4টা বাহু সমান হয় টাইলসের, এটাকে বলা হয় কি? বর্গাকার। বর্গাকার বা বলা হয় বর্গাকার। তো এখানে বলা হলো বৃহত্তম এক বাহু দৈর্ঘ্য। যদি বৃহত্তম বলা হয় তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? গসাগু করতে হবে। বৃহত্তম বললে আমরা কখন গসাগু করব? আমি ধরো লসাগু, আমরা লসাগুও পারি, গসাগুও পারি, ঠিক আছে, কিন্তু আমরা জানি না কখন কোনটা ইউজ করব। ঠিক আছে, আমরা লসাগু করতে পারি, গসাগু করতে পারি, কিন্তু আমরা জানি না কখন আমরা এটা ইউজ করব। ঠিক আছে, তাহলে আমাকে জানতে হবে কখন ইউজ করব, কখন আমরা গসাগু করব, কখন আমরা লসাগু করব। প্রশ্নে যদি বলা হয় তোমাকে যে বৃহত্তম, সবচেয়ে বেশি, সর্বোচ্চ, সর্বাধিক, এগুলো বললে আমরা কি করব? গসাগু। আমি আবার বলছি, শাফিন শুনে নাও। বৃহত্তম, সর্বাধিক, সর্বোচ্চ, সবচেয়ে বেশি, এগুলো বললে আমরা কি করব? গসাগু করব। তারপরে আমরা গসাগু করলাম, আমরা 6 পেলাম, উত্তর হচ্ছে 6 মিটার। শাফিন লেখা শেষ করেছো তুমি? না। কি করতেছো? কতটুকু লিখছো? গসাগু হ্যাঁ 2 গুণ 3। 2 গুণ 3। হ্যাঁ, গসাগু হচ্ছে যে সংখ্যাগুলো দ্বারা তুমি ভাগ করতে পেরেছো
সেই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে গসাগু। বাকিরা লিখতে পেরেছো? Yes, sir. আমার শেষ। শেষ আচ্ছা আমরা আমার শেষ খ নাম্বার নিয়ে একটু কথা বলি। শেষ আর একটু দাঁড়ান। না ঠিক আছে, আমরা পেজে আছি। আমরা এখন তোমাকে খ নাম্বার নিয়ে একটু আলোচনা করব। খ নাম্বার বলা হলো যে মেঝেতে বিছানো সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে? তুমি যে 6 মিটার এনেছো, সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কথা ভালো করে খেয়াল করে নাও। সম্পূর্ণ ফ্লোর যেটা আছে সেখানে তুমি টাইলস কি করবা? বসাবা। সেখানে তুমি টাইলস বসাবা। তো টাইলস বসানোর জন্য কয়টি টাইলস তোমার লাগবে? নাবিহা, তুমি কি বুঝতে পারছো? তুমি আজকে নতুন ক্লাসে জয়েন করেছো, তুমি গসাগু লসাগু ক্লাস 4 করেছো, ঠিক? যদিও লকডাউনের মধ্যে ক্লাস কম করা হয়েছে বা অনিয়মিত ক্লাস করা হয়েছে, তো তুমি আসলে গসাগু লসাগু সম্পর্কে তোমার ধারণা আছে কিনা? আছে? তুমি মাথা নাড়ছো, মানে আছে, তুমি বুঝতে পারছো গসাগু এবং লসাগু। তাহলে তুমি এটাও শুনে নাও যে মেঝেতে তোমার বৃহত্তম বলা হলে, প্রশ্নের মধ্যে সর্বোচ্চ বলা হলে, সর্বাধিক বলা হলে আমরা করব গসাগু। আবার গসাগু কয়েকটা নিয়ম আছে, তুমি যদি অন্য কোনো নিয়মে গসাগু করতে পারো তাও হবে। আমি একটা নিয়মে করেছি, তো তুমি অন্য নিয়মে করতে পারবে গসাগু, তোমারটাও হবে আমারটাও হবে, উত্তর কিন্তু সেম আসবে। ঠিক আছে? এটা একটা নিয়ম, সংক্ষিপ্ত পদ্ধতি গসাগু। তোমার উভয় সংখ্যা ভাগ দিতে হবে, 36 দিতে হবে, 42 দিতে হবে। আমরা পরের পেজে আসছি। আচ্ছা, দাঁড়ান একটু। পরের পেজে আসার আগে আরেকটু কথা বলে নিই। সম্পূর্ণ মেঝে কার্পেট বিছানোর জন্য কয়টি কার্পেট লাগবে? এই কাজটি করতে হলে আমাকে জানতে হবে মেঝের ক্ষেত্রফল এবং কার্পেটের ক্ষেত্রফল। কি বলেছি? তার কি শেষ। জানতে হবে? হ্যাঁ, আমাকে জানতে হবে মেঝের ক্ষেত্রফল এবং মেজের ক্ষেত্রফল কার্পেটের ক্ষেত্রফল। তো মেঝের ক্ষেত্রফল আমরা কিভাবে বের করব? আমরা অবশ্যই 42 এবং 36 কি করতে হবে? 42 এবং 36 কি করতে হবে? গসাগু গুণ। ক্ষেত্রফল মানে গুণ। ক্ষেত্রফল মানে কি? গুণ। গুণ। আমরা বলছি কয়টি কার্পেট লাগবে, কয়টি টাইলস লাগবে, কয়টা ইট লাগবে, এরকম যখন প্রশ্ন করা হবে, টাইলস না বলে ইট বলতে পারে, কার্পেট বলতে পারে, হ্যাঁ, তো এরকম যদি বলা হয় বা পাথর বলতে পারে, এরকম বললে তোমাকে কি করতে হবে? ঘরের ক্ষেত্রফল আর কি কার্পেটের ক্ষেত্রফল তোমার লাগবে। তুমি কার্পেট বসাবো কোথায়? ঘরে। টাইলস বসাবো কোথায়? ঘরে। তাহলে ওই ঘরের ক্ষেত্রফল লাগবে এবং টাইলসের ক্ষেত্রফল তোমার লাগবে। আমি টাইলস বলছি কারণ সবাই টাইলস সম্পর্কে অবগত, সবাই বুঝো, এক কথায় বুঝো টাইলস। হ্যাঁ, তাহলে আমরা লিখবো ঘরের ক্ষেত্রফল হলো, দেখে নাও, আমরা ছবিটা আবার রেখেছি দেখার জন্য, দেখে নাও। এখানে ইন্ডিকেট করা হচ্ছে, খেয়াল করো, এখানে বারবার ওই 6 মিটারটা কিসের দৈর্ঘ্য আমি ইন্ডিকেট করছি অ্যারো দিয়ে, সবাই দেখতে পাচ্ছ? এটা দ্বারা কি বুঝছো? কি বোঝা যাচ্ছে? কার্পেটের এক বাহু দৈর্ঘ্য, এক বাহু দৈর্ঘ্য। কার্পেটটা কিরকম, বর্গাকার না আয়তাকার? বর্গাকার। প্রশ্নে লেখা আছে না বর্গাকার। তার মানে এখানে এই যে 6 বলা হচ্ছে, এখানে পাশেও 6, উপরেও 6, নিচেও 6, কার্পেটের উপরেও 6, নিচেও 6, তাহলে 6 6 কত হবে? কার্পেটের এক ক্ষেত্রফল কত হবে? কে বলতে পারবে? কার্পেটের ক্ষেত্রফল কত হবে? কার্পেটের 6 মিটার কত? সবগুলো গুণ করলে যোগ করে 26 হবে। যোগ কেন করবা? ক্ষেত্রফল মানে কি যোগ? 6 না 6 6 36, 6 6 36। বর্গাকার মানে কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আমরা জানি বর্গাকার মানে কি? এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। আমরা লিখবো মেঝের ক্ষেত্রফল 42 গুণ 36 সমান 1512 বর্গমিটার। এরপরে লিখবো বর্গাকার কার্পেটের ক্ষেত্রফল 6 গুণ 6 সমান 36 বর্গমিটার। আমরা আবার বলছি, প্রশ্ন যদি বলা হয় কয়টি কার্পেট লাগবে, কয়টি টাইলস লাগবে, যদি আমাকে বলা হয় কয়টি কার্পেট লাগবে, কয়টি টাইলস লাগবে যদি বলা হয়, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই মেঝের ক্ষেত্রফল মানে তো ঘরের ক্ষেত্রফল লাগবে বা ফ্লোরটার ক্ষেত্রফল লাগবে, আর কার্পেট বলা হলে কার্পেটের ক্ষেত্রফল লাগবে। কার্পেট হলো বর্গাকার, তাই 6 গুণ 6 করা হয়েছে। বর্গাকার মানে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। কার্পেটের সংখ্যা ভাগ করলে হবে কত? 42। আমরা ভাগ করব 42। যদি এই অঙ্কের ভাগফলটা দ্রুত আনা যায়, যেমন এই দেখো 36, আবার এখানে 36 মিলে গিয়েছে, 36 যদি চলে গেলে থাকবে কত? 42।
তুমি এভাবে করতে পারো অথবা ভাগ করতে পারো। এই অঙ্কের কাজ এখানে শেষ। অঙ্ক ছোট, কিন্তু এটার কাহিনীটা একটু বুঝতে হবে। কাহিনীটা অনেক বড় না, একটু বুঝতে হবে। তো যারা একটু কম বুঝেছো, আমি আবার বলছি, তোমরা লেখার পর্যন্ত আমি বলতে থাকি যে আমরা বলি, যদি বলা হয় কয়টি টাইলস লাগবে, আমাদের ঘরে টাইলস লাগাবো, ঠিক আছে, আমার রুমে আমি টাইলস, আমাদের ঘরে ধরো টাইলস নাই, এখন আমার খুব ইচ্ছে করলো যে আমার রুমটাতে হলে আমি টাইলস করব। আমার রুমে যদি আমি টাইলস করতে চাই, তাহলে আমার রুমের কি লাগবে, ক্ষেত্রফল লাগবে, আর লাগবে টাইলসের ক্ষেত্রফল, ঠিক আছে। যেমন আমরা যখন কাপড় সেলাই করি, আমরা যখন ড্রেস সেলাই করি, তখন আমাদেরকে যিনি কাপড় সেলাই করেন, হ্যাঁ, আমরা দর্জি, ওই দর্জি আমাকে বলেন যে আপনার থেকে 2 গজ কাপড় লাগবে, আপনার 4 গজ কাপড় লাগবে, আপনার 5 গজ কাপড় লাগবে, আপনার জামা বানাতে আপনার 5 গজ কাপড় লাগবে। তো আপনি 5 গজ কাপড় দোকান থেকে কিনে কিনে আনলেন। তো কিনে আনার পরে তো কাপড় তৈরি করা হবে না, এরপর কাপড়ের এবার তোমার কি নিতে হবে, ড্রেসের মাপ নিতে হবে না? হ্যাঁ, তোমার পাশে কত, উপরে কত, নিচে কত, হাতের কত হবে, ঠিক আছে, তো মাপ নিতে হবে। তো তোমার দুইটা কাজ, একটা হচ্ছে কাপড় কেনা, তারপর হচ্ছে কি শেষ। কাপড়ের মাপটা বের করা, ঠিক আছে। ঠিক এখানেও ঘরের ক্ষেত্রফল লাগবে এবং কি লাগবে, কার্পেটের ক্ষেত্রফল লাগবে। ঘরের ক্ষেত্রফল, কার্পেটের ক্ষেত্রফল, কথা খুব মনোযোগ সহকারে শুনবে। ঘরের ক্ষেত্রফল বা তোমার রুমের ক্ষেত্রফল, কার্পেটের ক্ষেত্রফল বা টাইলসের ক্ষেত্রফল ভাগ করলে উত্তর, ভাগ করলেই উত্তর। আমরা পরবর্তী অঙ্কে চলে আসবো। নাভিয়া, তোমার লেখা শেষ? আমার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। নীলিমা এসেছে আমাদের সাথে। স্যার আমারও লেখা শেষ। আচ্ছা, আমরা তাহলে পরের পেজে আসি। নীলিমা, তুমি এটা স্ক্রিনশট নাও। নীলিমা, নীলিমা, সাউন্ড কোথায় তোমার? তুমি যদি কথা শুনতে না পাও, তাহলে লিপ নিয়ে আবার ঢুকবে প্রয়োজনে। তাহলে আমরা পরের পেজে আসছি। জিম, শিহাব ও লাবিব 3 বন্ধু। আচ্ছা, একটি ফলের দোকানে গেল। তারা 6টি কলা, 3টি কমলা ও 9টি আম কিনলো এবং মোট মূল্য তিনজনে সমান ভাবে ভাগ করে দিল। এখানে একটি কলার মূল্য 10 টাকা, একটি কমলার মূল্য 12 টাকা, একটি আমের মূল্য 25 টাকা। এই অঙ্কটাও তোমার অধ্যায় 3-এ আছে। অধ্যায় 3, সোহেব তুমি দেখো তো অধ্যায় 3 কোন পেজে, যেখানে অধ্যায় 3 লেখা আছে। এই ধরনের একটা অঙ্ক, সবার নিচে একটা ছবি আছে, ফলের ছবি আছে, আমের ছবি, হ্যাঁ, তারপরে কমলার ছবি, কলার ছবি আছে। দেখো রিফা, তুমিও দেখো বইয়ের কত পেজে আছে এটা। 19 নম্বর 19 নাম্বার পেজে, সবার নিচে। এটা কত নম্বর অঙ্ক বইয়ের? 5 থেকে 6। স্যার 6। 6 নাম্বার। আমরা শুধু নামটা চেঞ্জ করলাম, আমরা নামটা চেঞ্জ করে দিলাম এখানে, হ্যাঁ, জিম, শিহাব, Yes, sir. লাবিব দিলাম, আর সব ঠিক আছে। এবং আমরা এটাকে যোগ্যতা ভিত্তিক করলাম। দেখো কিভাবে, ক 6টি কলা ও 3টি কমলার মূল্য কত, খ তারা মোট কত টাকা খরচ করলো, গ প্রত্যেকে কত টাকা করে দিল। যেহেতু আমাদের প্রশ্নগুলো হবে যোগ্যতা ভিত্তিক, আমাদের প্রশ্ন সবগুলো হবে কি যোগ্যতা ভিত্তিক, তো এই কারণে আমরা এইভাবে মানে তোমার রেখেছি 6টি কলা, 3টি কমলার মূল্য কত, আর তারা মোট কত টাকা খরচ করলো, গ প্রত্যেক কত টাকা করে দিল। তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো, আমরা লিখছি। 6টি কলা, খেয়াল করো, একটি কলার মূল্য 10 টাকা, তার মানে 6টি কলার মূল্য 6×10 = 60 টাকা। এরপর একটি কমলার মূল্য 12 টাকা, 3টি কমলার মূল্য 3×12 = 36 টাকা। ক নাম্বার শেষ। খ নাম্বারে তারা মোট কত টাকা খরচ করলো, তাহলে ওরা কলা কিনলো, কমলা কিনলো, আমও কিন্তু কিনলো, কিন্তু আমরা আমের মূল্য লিখবো। অবশ্যই লিখবে। আমরা আমের মূল্য এখনো বের করিনি, আমরা এখন আমাদের আমের মূল্য বের করতে হবে। আমরা যোগ করার আগে আগে আমের মূল্যটা বের করতে হবে। যেমন আমরা লিখবো একটি আমের মূল্য 25 টাকা, তাহলে আমরা কিনলাম 9টি আম, 9 25 225। স্যার একটু আমি লিখতাম। এই পেজের কাজ এখানেই শেষ। আমরা খ নাম্বার কিন্তু শেষ হয় নাই। খ
খ নাম্বারে এখন কাজ হলো তারা মোট কত টাকা খরচ করলো আমাদের যোগ করতে হবে। দ্রুত লিখে নাও। অথবা স্ক্রিনশট নিতে পারবা, চাইলে স্ক্রিনশট নিতে পারবে। তো শেষ। একটি একটা আমের মূল্য 25 টাকা। আমের মূল্য 9 টাকা। সবাই একটু দ্রুত লেখো। দ্রুত লেখো এটা। একটি কলার মূল্য এটা খুব মানে বড় সড়ো লাইন না, এগুলো খুব ছোট ছোট লাইনগুলো। শেষ করো দ্রুত, আমরা পরে হ্যাঁ বলো। স্যার আমার শেষ। শেষ। আচ্ছা, বাকি তো প্রয়োজন নেই, যে যাদের বেশি বাকি আছে, যাদের বেশি বাকি আছে ওরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারবে। আর আমরা তো অবশ্যই বারবার বলি যে আমাদের ই লার্নিং এগুলো থাকছে। হ্যাঁ, আজকে যে জয়েন করেছো নাবিহাকে বলছি, তুমি যেভাবে আজকে ক্লাসে ঢুকেছো ঠিক সেভাবে তুমি যদি ক্লাসে ঢোকার একটু আগে তুমি দেখবে যে লাইভ ক্লাসে ঢোকার আগে তুমি দেখবে এখানে ই লার্নিং আছে। তুমি ই লার্নিং এ ক্লিক করলে আজকের পড়াটা তুমি পাবে, এবং গতকালের পড়াটাও তুমি পাবে, সব পাবে ই লার্নিং এ। হ্যাঁ, আমরা যখন থেকে দিচ্ছি তখন থেকে এটা আছে, ওখানে আছে, তুমি দেখতে পাবে। আর আমাদের তো তোমাদের গতকালকে একটা মেসেজ দেওয়া হয়েছিল যে তোমরা আজকে থেকে এসডব্লিউ গুলো আমাদের অ্যাপসে পাঠাবে, অ্যাপস এর মধ্যেই পাঠাবে, হোয়াটসঅ্যাপে না। তাহলে আমরা পরের পেজে আসি। তারা মোট কত টাকা খরচ করলো, তারা 60 টাকা, 36 টাকা এবং 225 টাকা যোগ করতে হবে। ঠিক আছে সবাই? শেষ? ইয়েস স্যার। আমাদের Yes, sir. তাহলে মোট দাম হলো 321 টাকা। গ নাম্বার তারা তিনজন দেবে বা তারা তিনজন দিল বা দিবে যে 321 টাকা, আর 3 দিয়ে ভাগ করলে হবে 160 টাকা। অনেকে ভুল করে 17 টাকা লেখে, 0টা না দেখে। হ্যাঁ, এটা ভুল। আমাদের হাতে আর মাত্র 9 মিনিট সময় আছে, দেখে নাও। জিম, শিহাব, লাবিব প্রত্যেক 160 টাকা করে দিবে। দ্রুত লেখাটা শেষ করো, লাইনটি শুধু দ্রুত শেষ করো। লাস্টেরটা রাখার চেষ্টা করি। মোট দাম আমাকে হিসাব করতে হবে, মোট কত টাকা দাম দিল। 60 যোগ 36 যোগ 225 সমান 321 টাকা। তিনজন দিবে, দিবে লিখতে পারবো তুমি, চলে আমি এটা ঠিক করে দিব। প্রত্যেকে 160 টাকা করে দিবে।
শেষ। স্যার আমারও লেখা শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমরা পরে দেখি আমাদের কি আছে আর দ্রুত। স্যার একটু আর একটু করে দেখতে পাচ্ছ এখন? দেখতে পাচ্ছ নাকি? চল লেখা শেষ। Yes. সাফি এখন একটু বাকি আছে, দ্রুত স্ক্রিনশট নাও। ঠিক আছে, এটা তো এটা পড়ে নাও। শিহাব, লাবিব, এটার জন্য তো ওয়েট করার প্রয়োজন নেই, এটা তো কোনো নিচ থেকে লাগবে। স্যার শেষ। শিহাব, লাবিব প্রত্যেক 107টা করে দিবে। আচ্ছা আমরা তাহলে এর পরের পেজে আসি, আমাদের হাতে সময় অনেকটা কম। দেখে নাও, আমরা সংক্ষিপ্ত প্রশ্ন, এগুলো তুমি স্ক্রিনশট নিলে হবে। এখানে লেখার কিছু নেই, এখানে সংক্ষিপ্ত প্রশ্নতে লেখার কিছু নেই, এগুলো স্ক্রিনশট নিতে হবে তোমাকে। অথবা তুমি আমার শিটে আছে, তো আমরা একটু পড়াচ্ছি, একটু পড়িয়ে নিই তোমাদেরকে। আমাদের যে সময়টুকু বাকি আছে, আমাদের সময় আছে আর মাত্র 7 মিনিটের মতো, আরো কম 6 মিনিটের মতো আছে। দেখে নাও, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য বলে আমরা কি করব? কে বলতে পারবে? বিয়োগ। আমি এগুলো কি লিখবো? তাহলে বিয়োগ হবে, তুমি এগুলো লিখতে পারলে লিখবে, না হলে স্ক্রিনশট নেবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? আর আমি গতকালকে শাফিন তোমার আম্মুকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে তুমি ইলার্নিং এ দেখবে। ইলার্নিং কিভাবে দেখবে তোমাকে তোমার আম্মুকে দেখিয়ে দিয়েছিলাম। 5 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার পার্থক্য কত? 1। এটা গুণ করলে কত হবে? 1 1 1 কে যদি 1 দিয়ে গুণ করলে কত হবে? 111 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? তোমার মুখোমুখি হিসাব করতে হবে, এটা গুণফল বের করতে হবে না। 111 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? 12। কে বলেছে 111 কে 1 দিয়ে গুণ করলে 12 হয়? 111 কে 1 দিয়ে গুণ করলে সারা জীবন চেষ্টা করলে 12 হবে না, ঠিক আছে? সারা জীবন চেষ্টা করলেও 12 হবে না। কে বলতে পারবে 111 কে 1 দিয়ে গুণ করলে কত হবে? সেম আসবে। 111 আসবে। 111 কে 111, শূন্য কয়টা বসবে? একটা, দুইটা, তিনটা। কয়টা শূন্য বসবে? তিনটা। তাহলে 111 পাশে 3টা শূন্য। এরপরে একটি পেন্সিলের দাম 5 টাকা হলে 6টি পেন্সিলের দাম কত হবে? কে বলতে পারবে? একটি পেন্সিলের দাম 5 টাকা হলে 6টি পেন্সিলের দাম কত হবে? 30। 30 টাকা। ধন্যবাদ। এরপরে 1 1 4 4 2 গুণ 200, 1 4 4 2 গুণ 200 কত হবে? এখানে 200 দ্বারা গুণ করার প্রয়োজন নেই, 200 দ্বারা গুণ করতে হবে না, 2 দিয়ে গুণ করলে হবে। 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 2 একে 2, ডাবল জিরো বসা দিবে। 2 অঙ্কের কোন সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে 19800 হবে? এখানে দেখুন 200 দ্বারা গুণ করতে বলা হলে তোমাকে কি করতে হবে? গুণ করতে বলা হলে কি করতে হবে? এখানে ভাগ করতে হবে। কারণ কোন সংখ্যা দ্বারা 200 কে গুণ করলে, তুমি সংখ্যাটি জানো না, তাই 200 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। 2 গে ভাগ করতে হবে 2 দিয়ে। ভাগ করতে হবে, 2 দিয়ে ভাগ করলে হবে। ডবল জিরো বাদ। দেখো উভয় দিক থেকে ডবল জিরো বাদ করে দিলে 198 কে 2 দ্বারা ভাগ করলে হবে 99। এটা একবার পরীক্ষায় এসেছিল, পিএসসি পরীক্ষায় হয়তো 2 বছর আগে এটা এসেছিল যে গুণ করলে কত হবে। তাহলে এটার স্ক্রিনশট নিতে পারো, এই পেজের স্ক্রিনশট তোমরা সবাই রাখতে পারো। এবং এটার কিন্তু তোমাদের শীটও আছে। শ্রেষ্ঠা সেনগুপ্তা, শ্রেষ্ঠা তুমি শীট নিয়েছো গতকালকে? তোমার আব্বু আশা কথা ছিল। আসছিল তো আমার বাবা। শ্রেষ্ঠা নিয়েছি স্যার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এরপরে 6 নম্বর দেখো, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার যোগফল কত? তাহলে যোগ করলে আমরা পাবো 1 9 9 9 9। 10টি কলমের দাম 40 টাকা, এরূপ 15টি কলমের দাম কত? কে বলতে পারবে? 10টি কলমের দাম 40 টাকা হলে 15টি কলমের দাম বের করতে হলে ফার্স্ট কি করতে হবে? কে বলতে পারবে? প্রথমে কোন কাজটি করতে হবে? কে বলতে পারবে? প্রথমে কি করতে হবে? না, গুণ করতে হবে না, এটা ভুল। প্রথমে স্যার যোগ করতে হবে। প্রথমে আমাকে একটি কলমের দাম বের করতে হবে। তুমি ইচ্ছা মতো যোগ বিয়োগ গুণ ভাগ করলে হবে না, তোমাকে বলতে হবে প্রথমে আমাকে একটি কলমের দাম বের করতে হবে। 10টি কলমের দাম হতে আমাকে একটি কলমের দাম বের করতে হবে।
তাহলে একটি কলমের দাম কত হবে কে বলতে পারবে? 10টি কলমের দাম 40 টাকা, একটি কলমের দাম কত হবে? 1 টাকা 1 টাকা না হবে 1 টাকা না না স্যার 40 4 10 এর নাম বড় 400 টাকা 4 টাকা 4 টাকা, তাহলে 4 4 টাকা 15 15টি কলমের দাম 4 15 60 টাকা, 4 15 কত হবে? 60 টাকা। 60 টাকা একটি ঝুড়িতে 8টি আম যদি হয় তাহলে 9টি ঝুড়িতে হবে 8 নং 72টি আম। কয়টি আম? 72টি আম। আর 3টি আচ্ছা, এখানে 9 নাম্বারটা 7 নাম্বার সমান সমান হয়ে গেছে, আমি এটা পরে চেঞ্জ করব। 10 নম্বর দেখো, সংখ্যা প্রতীক কতটি? সংখ্যা প্রতীক কতটি? সংখ্যা প্রতীক কতটি? 6টি না, 6টি 10টি। ঠিক আছে 0 1 2 3 4 5 6 7 8 9 0 1 2 3 4 5 6 7 8 9। আমাদের এখানে এই পেজটা তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো। এখানে আমি 9 নাম্বারটা পরে চেঞ্জ করব। এখানে 9 নাম্বার এবং 7 নাম্বার সমান হয়ে গিয়েছে। তাহলে আজকে আমরা এখানে স্ক্রিনশটটা বন্ধ করলাম। সবাই স্ক্রিনশট নিয়েছো? Yes, Yes, sir. sir. Yes, sir. আচ্ছা, আমার এখানে স্ক্রিনশট আসতেছে না। তোমার এখানে আছে, আমি গতকাল তার ইরানি তোমার একটু পাঠিয়ে দিয়েন। হ্যাঁ এখন আমার স্ক্রিনশট আসতেছে না। আসবে। আমি গতকালকে তোমার মুখে দেখাতে ভুলে গেছি। স্ক্রিনশট আছে, স্ক্রিনশট অবশ্যই সব মোবাইলে থাকবে, এটা তোমার মোবাইলেও আছে আমি জানি। এটা আছে, এটা আবার স্কুল আসে দেখা। আচ্ছা আমার মোবাইলে আসতেছে না কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা স্ক্রিন শেয়ার করলাম। তো আজকে ক্লাস আমরা এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম Assalamu alaikum. Allah Hafiz.